নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি সৃজিতা। বাংলার খবর কেটে অভয়া ধর্ষণ এবং খুন কাণ্ড নিয়ে তৎপরতা তুঙ্গে সিবিআই এর। আজকে সিবিআই এর একটি টিম আরজিকর হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণও করা হয়। এছাড়াও এমার্জেন্সি বিভাগ এবং সেমিনার রুমেও পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর যে বিশেষ প্রতিনিধি দল আজকে আরজিকরে গিয়েছিল তার শীর্ষে ছিলেন সিবিআই এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা। আরজিকরে অভয়ার খুন এবং ধর্ষণ মামলায় তদন্তে ফের হসপিটালে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল। আদালতের নির্দেশে এই মামলার তদন্তে নতুন করে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে সিবিআই। তদন্তকারী সংস্থা সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিক এই সিটের নেতৃত্ব দিচ্ছেন। সেই বিশেষ তদন্তকারী দলের একটি টিম আরজিকর হসপিটালে এসেছেন। হসপিটালের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4th ফ্লোর, যেখানে সেই রাতে অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করছেন। তার কারণ ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। ওনারা যে জায়গাগুলো মোস্টলি ইন্সপেক্ট করলেন, যেগুলো হচ্ছে এলিভেটার্স, পসিবল সাইটস যেখান থেকে আমাদের এখানে কেউ ঢুকতে পারে বা বেরোই আমরা সাধারণত। তার সঙ্গে অবভিয়াসলি ডিপার্টমেন্ট অফ চেস। দুদিন ধরেই একটা সেমিনার রুম আমাদের এখানে বন্ধ ছিল, সেই রুমটাই ওনারা বারো করে ওনারা পরিদর্শন করেছেন এবং সেখানে তারা যাদেরকে মনে করেছেন, স্টার্টিং উইথ গ্রুপ ডি স্টাফ, কিছু গ্রুপ বি স্টাফ, একজন গ্রুপ সি স্টাফ এবং ডক্টরসদের কিছু কোয়েশ্চেনার্স করেছেন। এই যে জায়গাগুলো দিয়ে আমাদের এখানে বিভিন্নভাবে বিসি রয় বিল্ডিং এ ঢোকা যায়, তাদেরকে নিয়ে গিয়ে টাইপ অফ রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম সিনের ওনারা এটাই আজকে ওনারা করেছেন। সিবিআই এর টিম বেশ কয়েকজন আইপিএস অফিসার, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে। তাদের জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্যের বেসিসে আরও একবার ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্তের খাতিরে আরজিকর হসপিটালে সিবিআই টিম। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল চালু হয়ে গেল, যা পাঠানো হচ্ছে ইসকনের তরফ থেকে। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে যায়, সময় মতো পৌঁছে যায় এবং খাবারের মান ভালো, এমনটা বলা হচ্ছে স্কুলের তরফ থেকেও। আবার ওদিকে ঘাটালের বিধায়ক একদম স্কুলে পড়ুয়াদের সঙ্গে পাত পেরে খেলেন খাবার সঙ্গে ডিম, খাবারের মান বোঝার জন্য। বেহালা পণ্যশ্রী প্রাথমিক স্কুল। তবে একটু আমি ছবিটা দেখাই। এখানে আজকে এই মুহূর্তে সোয়াবিন আলুর তরকারি ভাত ইসকন থেকে খাবার আজকে তৈরি হচ্ছিল এবং সরাসরি প্রত্যেকটি বাংলার বিভিন্ন জায়গায় আজকে 450টা স্কুলে খাবার পৌঁছে যাচ্ছে। এই যে ক্যানগুলি এসেছে, প্রত্যেকটি ক্যান কিন্তু একেবারে সিল করে এসেছে। এই যে এই ক্যানটি রয়েছে, এই ক্যানের উপরে আর লেখা, এখানে রাইস রয়েছে এবং এই ক্যানের উপরে এস লেখা, মানে এখানে সোয়াবিন আলুর তরকারি রয়েছে। ঠিক এরকম ভাবে একেবারে ভাগাভাগি করে এবং সিল করে দেওয়া হয়েছিল। যে ট্যাগটা রয়েছে, সেই ট্যাগ যে স্কুলে এসে পৌঁছবে, সেই স্কুল এই ট্যাগ খুলবে এবং তারপরে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদেরকে খাবার পরিবেশন করা হবে। ব্যাপারটা হচ্ছে আমরা খুবই উপকৃত এবং খাবারের কোয়ালিটি সত্যি খুবই ভালো, ভীষণই ভালো। শনিবার থেকে শুরু হয়েছে 1 আগস্ট এবং প্রথম দিন ছিল ভাত, পনির, মটর পনির, আলুর তরকারি এবং তাতে পনিরের সংখ্যাও খুবই ভালো ছিল। খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল, বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়েছে। আজকেও আমি সঠিক সময়ে খাবার পেয়েছি এবং আজকে সয়াবিন আলুর তরকারি আমি টেস্ট করে দেখেওছি, আজকে টেস্টও ভালো। সময় মতোই খাবার এসছে, যথারীতি 8:12 খাবার এখানে পৌঁছে গেছে। আমি ছিলাম নিচে, আমাদের প্রধান শিক্ষিকা এলেন, তিনিও সাথে থেকে সব কথা বললেন। খাবারের মান ভালো, বাচ্চারা খুব আগ্রহ সহকারেই খাচ্ছে আর খুব ভালো বেশি খাচ্ছে। মিড ডে মিলের খাবার, আর সেই খাবার ছাত্র ছাত্রীদের সাথে খেলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। আজ ঘাটালের একটি বিদ্যালয়ে যান এবং বিদ্যালয়ে প্রথমে গিয়ে মিড ডে মিলের রান্নায় দায়িত্বে থাকা রাঁধুনিদের সাথে শীতল কপাট কথা বলেন, হাইজিন মেনটেন্স হচ্ছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং তারপরেই একেবারে দেখা যায় যে মিড ডে মিল খাওয়ার সময় ছাত্র ছাত্রীদের পাশে বসে মিড ডে মিল
যে খাবার, সেই খাবার সংগ্রহ করছেন বিধায়ক। মেনুতে ছিল ডিম ভাত। বিধায়ক জানায় যে মাঝে মাঝেই বিভিন্ন স্কুলে তিনি যাবেন এবং মিড ডে মিল ঠিকঠাকভাবে ছাত্ররা পাচ্ছে কিনা, ঠিকমতো খাবার রান্না হচ্ছে কিনা, হাইজিন মেনটেন্স করে সব কিছু দিকই তিনি খতিয়ে দেখবেন। 44,000 ছাত্রছাত্রীদের জন্য আমাদের সিএম শুভেন্দু অধিকারী মহাশয় মিড ডে মিলে স্পেশাল ব্যবস্থা করেছিলেন, সেটাই আমরা দেখতে এসেছি। সত্যিকারের খাওয়া দাওয়া খুব টেস্টি, যত্ন সহকারে খাওয়া দাওয়া হচ্ছে। আমিও নিজেও খেয়ে দেখলাম, সত্যিকারের খুব ভালো। রিপাবলিক বাংলা। এদিকে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের সমস্ত ঘনিষ্ঠরা ধৃত। আরও একজন টুলু মণ্ডলের ম্যানেজার ধৃত শীতেশ প্রামাণিকের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। এদিকে আবার টুলু মণ্ডলের এখনো অবধি 220 কোটি টাকার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সোনা, নগদ টাকা, ব্যাংক সব মিলিয়ে প্রায় 220 কোটি টাকা টুলু মণ্ডলের বাজেয়াপ্ত করা হয়েছে, জানালেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। তিনি জানিয়েছেন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মিনার মণ্ডল, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ টাকা এবং সোনা, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিজেদের হেফাজতে নিয়ে। অন্যদিকে আজ টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। इन्वेस्टिगेशन के दौरान एक और व्यक्ति जिनका नाम सतीश प्रमाणिक है, वो मोहम्मद नजीबुद्दीन के क्रशर यूनिट पे मैनेजर का काम करते थे। पुलिस ने उनके एग्जामिनेशन के बाद उनको गिरफ्तार किया है। ऑफसेट प्रिंटिंग प्रेस का सेटअप रिकवर करके सीज किया है, जो लगता है कि संदिग्ध रूप से डीसीआर या कुछ इस तरह की गतिविधियों को प्रिंट करने के लिए व्यवहार होता है। এছাড়া একটি ছাপাখানা, কার্যত ছাপার যন্ত্রপাতি কিন্তু তা উদ্ধার হয়েছে এই শীতেশকে জিজ্ঞাসাবাদ করে, এবং সে তার দ্বারাই কি এই নকল ডিসিআর তৈরি করা হতো সেদিকটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমাদের 7 দিনের পিসিপিআর হয়েছে, যে টাকা অ্যালটমেন্ট হতো গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এই পুরো পার্টে ক্রাইমের, তাতে এনার নিজের হাতের লেখা একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন এবং সেই হিসেবে ওই কাগজ, ওই ডায়েরি প্রথম রিকভার হলো এবং সেখান থেকে এনাদের এবং আরেকজন অলরেডি যে অ্যাকিউজ পারসন ছিলেন তাদের ইনফরমেশন বেস করে রেড করে ওই ওনার গোডাউন থেকে ছাপাখানা এবং ছাপা মেশিন এবং ওনার যে বিয়ে বাড়িতে ব্যান্ড দিয়েছিলেন মেয়ের বিয়েতে, সেই ব্যান্ড থেকে আরম্ভ করে যারা যারা যেতেন তাদের সবাই একটা ব্যান্ড পড়াতেন, এই পুরো জিনিসগুলো রিকভার হয়েছে। সব মিলিয়ে টুলু মণ্ডলের সম্পত্তির উৎস খুঁজতে বীরভূম জেলা পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে এবং এই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দফায় দফায় কিন্তু জানতে চাইছেন যে সম্পত্তির উৎস কি, এ কারা কারা টুলু মণ্ডলের সাথে লিঙ্ক রয়েছে, সব কিছু জানার চেষ্টা করছে বীরভূম জেলা পুলিশ। সিউড়ি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। এদিকে সামনে আসছে আরো বড় সড়ো দুর্নীতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার দানের রক্তেও বড় সড়ো দুর্নীতি। প্রায় গত 6 মাসে 3 কোটির লেনদেন হয়েছে 11টি ব্লাড ব্যাংকে। একটি বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধের সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। গত 6 মাস ধরে রাজ্যের প্রায় 11টির মতো বেসরকারি ব্লাড ব্যাংকে 3.5 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে, এমনই অভিযোগ উঠে এসেছে স্বাস্থ্য দপ্তরের হাতে। সে পাশাপাশি যে তথ্যগুলো উঠেছে সেই তথ্য অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বলেই দাবি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এমনকি তিনি বলছেন যে এখন পর্যন্ত যে সমস্ত সন্দেহের তালিকায় যে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকগুলি রয়েছে তাদের মধ্যে রমানাথ পণ্ডিত স্ট্রিটে, প্রাণনাথ পণ্ডিত স্ট্রিটের যে ব্লাড ব্যাংকটি রয়েছে সেটির অপারেশন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত ব্লাড ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্লাড ব্যাংকগুলি থেকে তারা তথ্য সংগ্রহ করবেন এবং সবগুলোতে মোটামুটি রেড হয়েছে এবং রেড হওয়ার পর যে তথ্যগুলো এসেছে সেই তথ্য অত্যন্ত চাঞ্চল্যকর। শুধুমাত্র এই রাজ্যে নয়, ভিন রাজ্যেও প্লাজমা বিক্রি হয়েছে এমন অভিযোগও সামনে এসেছে। এমনকি উপহারের বিনিময়ে ব্লাড ব্যাংকগুলিতে যে সমস্ত রক্তদান শিবির সেই সমস্ত কর্মসূচি করা হয়েছে বলেও তিনি কোনো জায়গাতে প্রেসার কুকার, কোনো জায়গায় পেডেস্ট্রিয়াল ফ্যান, এমনকি কুলার, এমন এই সমস্ত উপহার দেওয়া হয়েছে। কিন্তু উপহারের বিনিময়ে কোনোভাবেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে না এমন
কথাই বা অনুরোধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় করছেন। যেখানে কুপন সিস্টেম দেওয়া হয়েছিল ব্লাড ব্যাংকের তরফ থেকে যারা রক্তদান করেছে, এবং সেই কুপন সিস্টেমের প্রেসার কুকার, পেডেস্টাল ফ্যান ইত্যাদি গিফট হিসেবে দেওয়া হয়েছিল। ইউজুয়ালি আমরা যে রক্তটা নিই তার থেকে 25% বেশি রক্ত নেওয়া হয়েছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কেন এই প্লাজমাটাই হচ্ছে আলটিমেটলি বিক্রি করতে পারেন ওরা আইনসম্মতভাবে। বাকি যে পার্টটা, যেটা অনুচক্রিকা, যেটা লোহিত রক্তকণিকা বা আরবিসি কনসেন্ট্রেটেড, সেটা কিন্তু কেউই কোনো ব্লাড ব্যাংক বিক্রি করতে পারে না। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ওরা সেল করতে পারে, সেটা আইনসম্মত, এবং সেখানেই মুনাফাটা থাকে। 11টা বেসরকারি ব্লাড ব্যাংক 3.5 কোটি টাকার ব্যবসা করে। এখন অবধি 6 মাসের হিসেব আমি দিলাম, 3.5 ক্রোরের লাস্ট বিজনেস হয়েছে। পাশাপাশি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী কিংবা দেওয়ালির আগের দিন বা পরের দিন রক্তদান শিবির করার জন্য বিভিন্ন যে পুজো কমিটি রয়েছে সেই সমস্ত পুজো কমিটিগুলোর কাছে তিনি আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে রাজ্যের সরকারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে এবং সরকারি যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানকার অবস্থা অন্যান্য বেসরকারি ব্লাড ব্যাংকগুলোর তুলনায় যে যথেষ্ট ভালো, সেই কথাও দাবি করছেন। যেভাবে বেসরকারি ব্লাড ব্যাংকগুলোতে দুর্নীতি হয়েছে, সেই সমস্ত দুর্নীতি রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথা বলবেন, এবং যেভাবে দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য তদন্তভার নতুন কোনো সংস্থা বা পুলিশ মন্ত্রী কি সিদ্ধান্ত নেয় সেদিকে অবশ্যই তাকিয়ে যায়। তবে পুজোর আগে বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধ হলে যে কর্মসংস্থান, বিভিন্ন লোক কর্ম হারাবেন, কাজ হারাবেন, সেই বিষয়টাকেও মাথায় রাখছেন। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্টলেক। দুর্নীতি দমন তদন্তে এবার আরও কড়া রাজ্য। দুর্নীতি দমন শাখায় নিয়ে আসা হলো মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া, কামনাশী সেনের মতো অফিসারদেরকে। আমফান, সেবাশ্রয়ের মতো একাধিক দুর্নীতিতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে জিরো টলারেন্স, অর্থাৎ দুর্নীতিকে কোনোভাবেই আপোষ নয়। তাই এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও ঢেলে সাজাতে চাইছে রাজ্য পুলিশ, এবং নবান্নের নির্দেশ ইতিমধ্যে পৌঁছেছে, এবং এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে 3 জন সিনিয়র অফিসারকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে অন্যতম মুরলীধর শর্মা। মুরলীধর শর্মা দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন পশ্চিমবঙ্গে, সুতরাং তার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আকাশ মাগারিয়ার মতন এফিসিয়েন্ট অফিসারকেও এখানে রাখা হচ্ছে, এবং আরও একজন সিনিয়র আইপিএসকে রাখা হচ্ছে। ফলে এই 3 জন অফিসার থাকছে, তাদের নিচে আরও 16 জন আধিকারিকরা থাকছেন। মূলত অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যে কাজটা করবে সেটা হচ্ছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে গত 15 বছরে, তার মধ্যে অন্যতম সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ বারবার এসছে। সুতরাং এই দুর্নীতির অভিযোগ এবার তদন্ত করবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সরকারি আধিকারিকরা কারা কারা যুক্ত রয়েছেন, কারা কারা এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে, সেই তদন্ত এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ করবে। এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করছে নবান্ন, এবং এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই লাগাতার হয়ে যাওয়া গত 15 বছরের দুর্নীতির একের পর এক পর্দাফাশ করবেন, এবং এই দুর্নীতির সাথে যে সমস্ত সরকারি আধিকারিক আমলারা যুক্ত রয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করার কাজ এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গোটা বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে রাখছেন। তিনি বারবার একটা কথা বলেছেন, রাজ্যে এই মুহূর্তে 4 মাস হয়ে গেল সরকার তারা চালাচ্ছেন, স্বাভাবিকভাবে জিরো টলারেন্সের কথা আমরা বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনে এসেছি। সেই জিরো টলারেন্সের পথেই এগোচ্ছে সরকার, এবং কোনো দুর্নীতির সাথে আপোষ নয়। গত 15 বছরে যা যা অভিজ্ঞতা বা যা যা দুর্নীতি হয়েছে, সেই সমস্ত দুর্নীতির একের পর এক পর্দাফাঁসের যে প্রক্রিয়া সেটা চলছে। আমফানের থেকে শুরু করে এই সেবাশ্রয় ক্যাম্পের দুর্নীতি, এরকম ভুরি ভুরি দুর্নীতি। সব থেকে বেশি যেটা মাথা ব্যথার কারণ হয়েছে সরকারের যে কেন্দ্রের পাঠানো টাকা, সেই টাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, সেখানে একটা বিপুল দুর্নীতি হয়েছে। সেটা কেন্দ্রের আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা। এই দুর্নীতিতে কারা কারা যুক্ত রয়েছে, এমনকি রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট, এই লক্ষ্মীর ভাণ্ডারের মতন বিভিন্ন প্রজেক্টে আমরা দেখেছি মহিলারা টাকা তো পেয়েছেন, পাশাপাশি পুরুষরাও টাকা পেয়েছেন, এক একজনের 6টা-7টা করে অ্যাকাউন্ট। এই যে গোটা সিস্টেমের মধ্যে যে দুর্নীতি ঢুকে রয়েছে গত 15 বছর ধরে, সেই দুর্নীতির একেবারে গোড়া পর্যন্ত পৌঁছতে চাইছে সরকার। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। জঙ্গিপুরে নতুনভাবে নির্বাচিত হলেন পুরপ্রধান সন্তোষ চৌধুরী। তৃণমূল পরিচালিত পুরসভায় অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হন মফিজুল ইসলাম। তারপর নতুন করে পুরপ্রধান নির্বাচিত হলেন।
অনাস্থা ভোটের পর মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভায় চেয়ারম্যানের রদবদল। নতুনভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান। পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীকে আজ সোমবার নতুনভাবে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। ভোটাভুটির মাধ্যমে আজ সোমবার এই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। প্রশাসনের তৎপরতায় এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সমস্ত কাউন্সিলরগণ আমাকে উপর ভরসা রেখে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। সমস্ত কাউন্সিলর ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শহরের সমস্ত সরকারি পরিষেবা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, আর আমরা সবাই একসাথে মিলেমিশে যারা আমাদেরকে এসছে তাদের জন্য, আর যারা অনেকে অ্যাবসেন্ট থেকে এসে, তার মোট কথা আমাদের 21 জন কাউন্সিলর আছেন। প্রত্যেকের ওয়ার্ডে যাতে উন্নয়ন হয় এই দিকে আমরা এগিয়ে যাব। জানা যায় মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভায় বেশ কিছুদিন আগে অনাস্থা ভোট সম্পন্ন হয়। সেই অনাস্থা ভোটে চেয়ারম্যান মফিজুল ইসলামকে অপসারণ করা হয়, আর তারপরেই আজ সোমবার চেয়ারম্যান কে হবেন তার ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে 14 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। জঙ্গিপুর পৌরসভায় মোট 21 জন কাউন্সিলর আছেন, তার মধ্যে আজকে 14 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এই 14 জন কাউন্সিলরই চেয়ারম্যান হিসাবে বেছে নেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীকে। আমাদের যে এক্স চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন এবং আমরা বহুবার বলার পরেও উনি আমাদের অনেক কাজই করতে পারেননি এবং আমরা তাই প্রত্যেকটা কাউন্সিলর মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের চেয়ারম্যান যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ওয়ার্ডের কাজগুলো আশা করি আমরা করতে পারবো। কারণ আমরা প্রচুর ব্যর্থ, আমরা ওয়ার্ডের কাজ করা হিসেবে দেখুন নিকাশি ব্যবস্থাতে আমরা ব্যর্থ, আমাদের রাস্তাঘাটে আমরা ব্যর্থ, আমরা কোনো কথা বলি তাদের কোনো সুরাহা পাইনি। সেই কারণে আজকে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা প্রত্যেকটা কাউন্সিলর আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সঠিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দিতে পারেনি সাধারণ মানুষদের মধ্যে, তাই তারা নতুনভাবে চেয়ারম্যান করার পর ব্যাপকভাবে কাজ শুরু করবেন এবং বর্তমান সরকারের সঙ্গে যোগ সাজস করে তারা এই কাজ শুরু করবেন। তবে জঙ্গিপুরের যিনি নতুন চেয়ারম্যান হলেন অর্থাৎ সন্তোষ চৌধুরী, তিনি জানিয়েছেন যে তারা কোনো দলের নয়, তারা নির্দল হিসাবেই পৌরসভা পরিচালনা করবেন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। বিশ্বব্যাপী ব্যবসা, প্রযুক্তি, উদ্ভাবনের নতুন দিশা নিয়ে আলোচনা করতে আগামী 9 থেকে 11 এপ্রিল 2027 সানহোসের ম্যাকএনারি কনভেনশন সেন্টারে বসতে চলেছে কনফ্লুয়েন্স 2027-এর প্রথম সমাবেশ। জোর দেওয়া হবে এআই প্রযুক্তিতেও। বেঙ্গল সিলিকন ভ্যালিকে ভারতের মূল কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে মার্কিন মুলুকে গ্লোবাল সামিটে। বিশ্বমঞ্চে এবার ভারতের প্রযুক্তিগত বিকাশের কেন্দ্রবিন্দু হতে চলেছে পশ্চিমবঙ্গ। কনফ্লুয়েন্স 2027-এ বেঙ্গল সিলিকন ভ্যালিকে ভারতের মূল কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে মার্কিন মুলুকের গ্লোবাল সামিটে। বেঙ্গল ব্রেনটাকে আবার পজিটিভ ভাবে নিয়ে যাতে যে নেগেটিভিটিটা যে ব্রেনে আমাদের মধ্যে আছে কি ওইটা সরিয়ে ফেলে যদি একাডেমিক্যালি বাংলাকে আবার উপরে নিয়ে যেতে পারি, পড়াশোনা নিয়ে যেতে পারি আর ব্যবসার বুদ্ধিটা নিয়ে আসি। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা উনি এসেছিলেন, সুব্রত গুপ্ত ছিলেন। ওনার ফুল সাপোর্ট আমি পাচ্ছি। আমি ওনার সাপোর্ট পাওয়া মানে গভর্নমেন্টের সাপোর্ট পাওয়া। এখানে আমি আমার ফাইন্যান্স মিনিস্টারের সাপোর্ট পাচ্ছি। আর মনে হচ্ছে আমার তো আশা আছে বেঙ্গল উঠবে, এটাই স্বপ্ন। আগামী বছর 9 থেকে 11 এপ্রিল 3 দিন ব্যাপী মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় সান হোসে আয়োজিত হতে চলেছে এই সামিট। আমেরিকার শিল্পপতিদের বঙ্গে বিনিয়োগ বাড়াতেই এই উদ্যোগ। পশ্চিমবঙ্গের মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন, ছড়িয়ে আছেন এবং তারা অনেক বিভিন্ন এরিয়াতে একবারে লিডারশিপ রোলে আছেন। তাদের মাধ্যমে সেখানকার যে ইনভেস্টার তাদেরও এখানে অ্যাট্রাক্ট করার, তো তারই একটা উদ্যোগ কনফ্লুয়েন্স 2027 বলে একটা প্রোগ্রাম করছেন, যেখানে ওরা ওখানকার স্থানীয় যারা যে সমস্ত কোম্পানি আছে তাদের উদ্যোক্তাদের তারা ডাকছেন। ভবিষ্যৎ ভালো হবে বলেই মনে হচ্ছে। এর মাধ্যমে বাংলার শিল্প প্রতিষ্ঠান, স্টার্টআপ
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে প্রযুক্তি নির্ভর, বিনিয়োগ সমৃদ্ধ এবং বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত করা হবে। বেঙ্গলের কি কি পসিবিলিটি আছে সেই সম্পর্কে ওখানে জানাবো। আশা করি এটাতে লোকের মধ্যে কিছু পার্টনারশিপস, কিছু ইনভেস্টমেন্টস, এটা সম্ভাবনা বাড়বে। এআই হচ্ছে মেইন ফোকাস, কিন্তু শুধু এআই তো নেই, ওখানে তো অনেক ধরনের ইনভেস্টার্স আছে, তো সবাই মিলে হবে। বাংলার সংস্থাগুলিকে অত্যাধুনিক প্রযুক্তি, যৌথ গবেষণা ও উন্নয়নের সহযোগিতার সুযোগ করে দেওয়ায় কনফ্লুয়েন্স 2027-এর মূল লক্ষ্য। সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।